সকালে নাস্তা বানাচ্ছিলাম। ছেলে এসে বলল, শোনো খু। আমি বললাম, কি? সে বলল, আমি আর তোমাকে আম্মু ডাকব না। গিয়ে আমি হাত থেকে চামচ ফেলে দিয়ে বললাম, কেন? সে বলল, কারণ আম্মু ডাকলে মাছেলের সম্পর্ক মনে পড়ে। কিন্তু আমি তোমাকে অন্যভাবে দেখি কু। আমি বুঝতে পারছিলাম না সে কি বলতে চাইছে। সে আরও কাছে এসে বলল, আমি তোমাকে নাম ধরে ডাকব। কারণ তুমি আমার কাছে একজন নারী। কি আমার মাথা ঘুরতে লাগল। সে আমার কাঁধ ধরে বলল, আমি তোমাকে ভালোবাসি। মায়ের চেয়েও বেশি, একজন পুরুষ যেমন একজন নারীকে ভালোবাসে। খু। আমি বসে পড়লাম চেয়ারে। সে আমার সামনে দাঁড়িয়ে বলল, আমি জানি এটা অস্বাভাবিক লাগছে। কিন্তু আমার হৃদয় বলছে তুমি আমার জীবনসাথী। আমি তোমাকে বিয়ে করতে চাই। রান্নাঘরে গ্যাসের শিখা জ্বলছিল। আমি সেটা নিভিয়ে দিলাম। সে আমার হাত ধরে বলল, তুমি রাগ করো না। আমি সত্যি কথা বলছি। আমি আর তোমাকে মা মনে করতে পারছি না। তুমি আমার কাছে একজন সুন্দরী নারী। বিয়ে করো আমাকে, আমরা নতুন জীবন শুরু করি। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে। যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ুন। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম মিতালি খান। আমার বয়স ৩৯ বছর। আমার স্বামীর নাম রবিউল খান, বয়স ৫২ বছর। আমাদের ২ সন্তান, রাহুল আর তানিয়া। রাহুল ২১ বছর বয়সী, ইউনিভার্সিটিতে পড়ে। তানিয়া ১৪ বছর বয়সী, হাই স্কুলে যায়। আমি মিতালি বলছি। আজকে যে ঘটনাটা বলতে যাচ্ছি সেটা আমার জীবনের সবচেয়ে অবিশ্বাস্য অভিজ্ঞতা। কেউ হয়তো বিশ্বাস করবে না, কিন্তু প্রতিটি কথা সত্যি। গত মাসের শুরুতে একদিন সকালে আমি রান্নাঘরে নাস্তা তৈরি করছিলাম। হঠাৎ রাহুল এসে আমার পাশে দাঁড়াল। তার চোখে কি যেন অদ্ভুত ভাব। সে বলল, মিতালি, আমার সাথে একটা গুরুত্বপূর্ণ কথা আছে। আমি বললাম, কি রে? সে গলা পরিষ্কার করে বলল, আমি আর তোমাকে আম্মু বলতে পারছি না। আমার হাত থেকে রুটি বেলার বেলন পড়ে গেল। আমি তাকিয়ে থাকলাম তার দিকে। কি বললি? সে বলল, তুমি আমার কাছে এখন অন্য রকম লাগছ। একজন নারী হিসেবে। আমার মাথায় কি যেন বাজ পড়ল। সে আরও এগিয়ে এসে বলল, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। একজন পুরুষ যেমন একজন নারীকে ভালোবাসে। আমি চেয়ারে বসে পড়লাম। রাহুল আমার সামনে হাঁটু গেড়ে বসল। তার চোখে অদ্ভুত উজ্জ্বলতা। সে বলল, আমি জানি এটা অস্বাভাবিক শোনাচ্ছে। কিন্তু আমি তোমাকে বিয়ে করতে চাই। আমি গ্যাসের চুলা বন্ধ করে দিলাম। রাহুল আমার হাত ধরে বলল, রাগ করো না। আমি সত্যি বলছি। তুমি খুব সুন্দর। আমি আর তোমাকে মা ভাবতে পারছি না। হঠাৎ আমার মনে পড়ল গতকাল রাতে দেখা অদ্ভুত স্বপ্নটার কথা। স্বপ্নে দেখেছিলাম যে আমাদের বাড়ির পেছনের পুরাতন কুজো থেকে একটা নীল আলো বের হচ্ছে। সেই আলোর মধ্যে একটা রহস্যময় মূর্তি ভেসে উঠেছিল। আমি রাহুলকে বললাম, তুই কি গতকাল রাতে কোথাও গিয়েছিলি? সে একটু ঘাবড়ে গিয়ে বলল, না তো। কেন? আমি বললাম, তোর ব্যবহার অদ্ভুত লাগছে। এমন সময় তানিয়া স্কুল থেকে ফিরে এল। সে দরজায় দাঁড়িয়ে আমাদের দেখে বলল, কি হচ্ছে এখানে? রাহুল উঠে দাঁড়াল। তানিয়ার চোখেও কি যেন অদ্ভুত চকচকানি। সে বলল, আপা, আমিও আপনাকে কিছু বলতে চাই। আমার গা শিউরে উঠল। তানিয়া বলল, আমিও আপনাকে আপা বলতে পারছি না। আপনাকে অন্যরকম লাগছে। এবার আমি বুঝতে পারলাম যে কিছু একটা অস্বাভাবিক ঘটনা ঘটেছে। আমি দুজনকে বসতে বললাম। তারপর বললাম, তোরা দুজনেই অদ্ভুত কথা বলছিস। কাল রাতে কি করেছিলি? রাহুল আর তানিয়া একে অপরের দিকে তাকাল। তারপর রাহুল বলল, আমরা পেছনের কুশোর কাছে গিয়েছিলাম। তানিয়া বলল, সেখানে নীল আলো দেখেছিলাম। আমার রক্ত শীতল হয়ে গেল। আমি বললাম, কি দেখেছিলি সেখানে? তারা বলল, একটা পুরাতন মূর্তি পানিতে ভাসছিল। আমরা সেটা তুলে এনেছি। আমি চিৎকার করে বললাম, কোথায় সেই মূর্তি? রাহুল তার রুমে গিয়ে একটা ছোট কালো মূর্তি নিয়ে এল। মূর্তিটা দেখতে ছিল একজন নারীর মতো, কিন্তু তার চোখ দুটো ছিল লাল। আমি মূর্তিটা হাতে নিয়ে দেখলাম। হঠাৎ মূর্তিটা গরম হয়ে উঠল। আমার মাথায় একটা কণ্ঠস্বর শোনা গেল, আমি প্রেমের দেবী ক্যামিলা। যে আমার মূর্তি স্পর্শ করে সে সবার কাছে প্রেমময় হয়ে ওঠে। আমি বুঝতে পারলাম যে এই মূর্তির কারণেই রাহুল আর তানিয়ার মধ্যে এই অদ্ভুত পরিবর্তন এসেছে। কিন্তু এখন কি করব? হঠাৎ দরজায় নক পড়ল।
আমি দরজা খুলে দেখি আমাদের পাশের বাড়ির কাকু দাঁড়িয়ে। তার নাম হাসান কাকু, বয়স 60 বছর। তিনি আমাকে দেখেই বললেন, মিতালি, তুমি আজ কি সুন্দর লাগছ। আমি অবাক হয়ে গেলাম। হাসান কাকু এর আগে কখনো এভাবে কথা বলেননি। তিনি বললেন, আমি তোমার প্রেমে পড়েছি। তুমি আমার সাথে পালিয়ে যাবে? আমি দরজা বন্ধ করে দিলাম। এবার বুঝতে পারলাম যে এই মূর্তির প্রভাবে আমিও সবার কাছে আকর্ষণীয় হয়ে উঠেছি। আমি ইন্টারনেটে সার্চ দিলাম প্রেমের দেবী ক্যামিলার মূর্তিকু লিখে। বেশ কিছু তথ্য পেলাম। জানতে পারলাম যে এই মূর্তি 1000 বছরের পুরাতন। যারা এই মূর্তি স্পর্শ করে তারা অন্যদের কাছে অপ্রতিরোধ্য আকর্ষণীয় হয়ে ওঠে। কিন্তু এর থেকে মুক্তির উপায়ও আছে। ইন্টারনেটে লেখা ছিল মূর্তিটিকে পূর্ণিমার রাতে নদীর পানিতে ডুবিয়ে দিতে হবে। তাহলে এর প্রভাব চলে যাবে। আমি ক্যালেন্ডার দেখলাম। আজ থেকে 3 দিন পর পূর্ণিমা। আমি ঠিক করলাম যে ততদিন মূর্তিটি লুকিয়ে রাখব। কিন্তু পরের দিন সকালে আরও বড় সমস্যা দেখা দিল। আমাদের পাড়ার সবাই আমাদের বাড়িতে এসে জড়ো হয়েছে। সবাই আমাকে নিয়ে পাগল হয়ে গেছে। কেউ বলছে আমাকে বিয়ে করবে, কেউ বলছে আমার সাথে পালিয়ে যাবে। আমি ভয়ে ঘর থেকে বের হতে পারছিলাম না। রাহুল আর তানিয়াও একই অবস্থা। তারাও আমার জন্য পাগল হয়ে আছে। তৃতীয় দিনে আমি আর সহ্য করতে পারলাম না। আমি মূর্তিটি নিয়ে রাতের অন্ধকারে বাড়ি থেকে বের হলাম। আমাকে নদীর ধারে পৌঁছাতে হবে। কিন্তু রাস্তায় বের হতেই দেখি যে পুরো পাড়ার লোক আমাকে খুঁজছে। তারা সবাই আমার প্রেমে পড়েছে। আমি লুকিয়ে লুকিয়ে এগোতে লাগলাম। হঠাৎ আমার পেছনে পায়ের আওয়াজ। আমি ঘুরে দেখি রাহুল আর তানিয়া আমাকে অনুসরণ করে আসছে। রাহুল বলল, মিতালি, তুমি কোথায় যাচ্ছ? আমি তোমার সাথে থাকতে চাই। আমি দৌড়ে পালাতে লাগলাম। কিন্তু তারাও আমার পিছু নিল। এমন সময় আমি দেখলাম যে আমার স্বামী রবিউলও আমাকে খুঁজে বের করেছে। কিন্তু তার আচরণও অদ্ভুত। সে বলল, তুমি আমার স্ত্রী হলেও আমি তোমাকে নতুন করে প্রেম করতে চাই। আমি বুঝতে পারলাম যে মূর্তির প্রভাবে আমার পরিবারের সবাই আমার প্রেমে পড়েছে। এটা খুবই বিপজ্জনক অবস্থা। আমি কোনো রকমে নদীর ধারে পৌঁছে গেলাম। পূর্ণিমার চাঁদ আকাশে উজ্জ্বল। আমি মূর্তিটি পানিতে ছুড়ে দিতে যাব, এমন সময় পেছন থেকে রাহুল এসে আমার হাত ধরে ফেল। সে বলল, এই মূর্তি ফেলে দিতে পারবে না। এটার কারণেই আমরা তোমাকে আরও বেশি ভালোবাসতে পারছি। আমি বললাম, এটা সত্যিকারের ভালোবাসা না। এটা মূর্তির জাদু। কিন্তু রাহুল শুনতে চাইল না। সে জোর করে মূর্তিটি আমার হাত থেকে কেড়ে নিতে চাইল। আমাদের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হল। এই সময় তানিয়াও এসে গেল। তারপর রবিউলও। তারা সবাই মূর্তিটি নিজেদের কাছে রাখতে চাইল। হঠাৎ মূর্তিটি আমার হাত থেকে পড়ে গেল। সেটা নদীর পানিতে পড়তেই একটা উজ্জ্বল নীল আলো বের হল। আলোর মধ্যে একটি সুন্দরী নারীর ছায়া দেখা গেল। সেই ছায়া বলল, আমি দেবী ক্যামিলা। তোমরা আমার মূর্তিকে সঠিক স্থানে ফিরিয়ে দিয়েছ। এখন আমার জাদুর প্রভাব চলে যাবে। সাথে সাথেই রাহুল আর তানিয়ার চোখের চকচকানি চলে গেল। রবিউলও স্বাভাবিক হয়ে গেল। তারা সবাই আমাকে দেখে লজ্জিত হল। রাহুল বলল, আম্মু, আমি কি বলেছিলাম? আমার মনে নেই কি? তানিয়াও বলল, আপা, আমার মাথা ঘোরাচ্ছিল। রবিউল বলল, মিতালি, আমার কি হয়েছিল? আমি তাদের সব কথা বললাম। তারপর আমরা সবাই মিলে বাড়ি ফিরলাম। পরের দিন পাড়ার সবাই স্বাভাবিক হয়ে গেল। কেউ আর আমাকে নিয়ে পাগলামি করল না। কিন্তু এই ঘটনার পর আমি আরও একটা রহস্যের সন্ধান পেলাম। আমাদের বাড়ির পেছনের সেই পুরাতন কুজো আসলে একটা প্রাচীন মন্দিরের অংশ ছিল। সেখানে আরও অনেক রহস্যময় জিনিস লুকিয়ে আছে। একদিন আমি কুজোর ধারে খোঁড়াখুড়ি করতে গিয়ে একটি পুরাতন সিন্দুক পেলাম। সিন্দুকের ভেতরে ছিল একটি প্রাচীন বই আর কিছু অদ্ভুত পাথর। বইটিতে লেখা ছিল বিভিন্ন জাদুকরি মন্ত্র আর তন্ত্র। আমি বইটি পড়তে শুরু করলাম। জানতে পারলাম যে এই জায়গায় একসময় একজন শক্তিশালী তান্ত্রিক থাকতেন। তার নাম ছিল মহেশ বাবা। তিনি বিভিন্ন দেবদেবীর সাধনা করতেন। বইয়ে আরও লেখা ছিল যে এই কুজোর নিচে আছে একটি গুপ্ত কক্ষ। সেখানে আরও অনেক মূল্যবান জিনিস লুকিয়ে আছে। আমি রাহুল আর রবিউলকে ডেকে এনে এই কথা বললাম। তারা বলল, আমরা সেই গুপ্ত কক্ষে যাব। কিন্তু আমি বললাম, না, এটা বিপজ্জনক হতে পারে। তবে তারা আমার কথা শুনল না। পরের দিন রাতে তারা কুশোর মধ্যে নেমে গেল। আমিও বাধ্য হয়ে তাদের সাথে গেলাম। কুশোর নিচে সত্যিই একটা গুপ্ত পথ ছিল।
সেই পথ ধরে আমরা একটি বড় কক্ষে পৌঁছালাম। কক্ষের দেয়ালে অনেক চিত্র আঁকা। মাঝখানে ছিল একটি পাথরের বেদি। বেদির উপর ছিল আরও কয়েকটি মূর্তি। কিন্তু এগুলো ক্যামিলার মূর্তির চেয়েও পুরাতন আর রহস্যময়। রাহুল একটি মূর্তি তুলে নিল। সাথে সাথেই কক্ষে একটা অদ্ভুত আওয়াজ হল। মনে হলো যেন কেউ হাসছে। আমি বললাম, রাহুল, মূর্তিটা রেখে দে। এখানে থেকে চলে যাই কি, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। কক্ষের মধ্যে হঠাৎ নীল ধোঁয়া ছড়িয়ে গেল। সেই ধোঁয়ার মধ্য থেকে একটা ভূতের মতো ছায়া বের হল। ছায়াটা বলল, কে আমার ঘুম ভাঙিয়েছে? আমরা সবাই ভয়ে কাঁপতে লাগলাম। ভূতটা আরও বলল, আমি তান্ত্রিক মহেশ বাবার আত্মা। তোমরা আমার গুপ্ত কক্ষে ঢুকেছই। রবিউল কোনো রকমে সাহস করে বলল, আমরা কিছু নিতে আসিনি, শুধু দেখতে এসেছি। ভূতটা বলল, তাহলে তোমরা আমার একটা কাজ করে দাও। আমার শরীর আছে এই কক্ষের এক কোণে, সেটা দাহ করে দাও, তাহলে আমি মুক্তি পাব। আমরা সেই কোণে গিয়ে দেখি একটা কঙ্কাল পড়ে আছে। সেটা অনেক পুরাতন। আমরা সেই কঙ্কাল তুলে বাইরে এনে পুড়িয়ে দিলাম। সাথে সাথেই ভূতটা বলল, ধন্যবাদ, আমি এবার শান্তিতে মরতে পারব। তারপর সে অদৃশ্য হয়ে গেল। পরের দিন থেকে আমাদের বাড়িতে আর কোনো অস্বাভাবিক ঘটনা ঘটেনি। কুশোর পানীয় পরিষ্কার হয়ে গেছে। কিন্তু আমি সেই গুপ্ত কক্ষ থেকে একটা ছোট্ট রত্ন পাথর নিয়ে এসেছিলাম। সেটা দেখতে ছিল একটা লাল হীরার মতো। আমি সেটা আমার গলায় একটা চেইনে পরে রাখলাম। এই পাথরটা পরার পর আমার মধ্যে একটা বিশেষ ক্ষমতা এসেছে। আমি মানুষের মনের কথা বুঝতে পারি। কেউ মিথ্যা বললে আমি ধরতে পারি। একদিন আমাদের বাড়িতে একজন চোর ঢুকেছিল। সে ভাবছিল যে আমরা ঘুমিয়ে আছি, কিন্তু আমি আমার বিশেষ ক্ষমতা দিয়ে টের পেয়ে গিয়েছিলাম। আমি চোরটাকে ধরে ফেলেছিলাম, কিন্তু তাকে পুলিশে দেইনি, বরং তার মনের কথা জেনে তাকে সাহায্য করেছিলাম। সে আসলে খুব দরিদ্র ছিল, তার মা অসুস্থ। আমি তাকে কিছু টাকা দিয়েছিলাম আর একটা কাজের ব্যবস্থা করে দিয়েছিলাম। এরপর থেকে সে আর চুরি করে না। এভাবে আমি আমার এই বিশেষ ক্ষমতা দিয়ে অনেক মানুষকে সাহায্য করেছি। পাড়ার লোকজন আমাকে খুব শ্রদ্ধা করে। তারা মনে করে আমি একজন জ্ঞানী মহিলা। কিন্তু আমি জানি যে এই ক্ষমতা এসেছে সেই রহস্যময় পাথরের কারণে। আমি ভাবছিলাম এই পাথরটা রাখা ঠিক হচ্ছে কিনা। একদিন আমি স্বপ্নে দেখলাম যে সেই তান্ত্রিক মহেশ বাবা আমার সামনে এসে দাঁড়িয়েছেন। তিনি বললেন, মিতালি, তুমি আমার রত্ন পাথর নিয়ে নিয়েছ। এটা তোমার জন্য আশীর্বাদ হবে গু। আমি জিজ্ঞেস করলাম, কিন্তু এই ক্ষমতা দিয়ে আমি কি করব? তিনি বললেন, তুমি মানুষের সেবা করবে, যারা বিপদে আছে তাদের সাহায্য করবে গু। স্বপ্ন থেকে উঠে আমি ঠিক করলাম যে আমি এই ক্ষমতা ভালো কাজে ব্যবহার করব। পরের দিন থেকে আমি আমাদের পাড়ায় একটা ছোট্ট সেবা কেন্দ্র খুললাম। যারা কোনো সমস্যায় পড়ে তারা আমার কাছে আসে। আমি আমার বিশেষ ক্ষমতা দিয়ে তাদের সমস্যার সমাধান করে দিই। কেউ হারিয়ে যাওয়া জিনিস খুঁজে পেতে চায়, কেউ সঠিক পথের দিশা চায়। একদিন আমাদের পাড়ার রহিম কাকার মেয়ে হারিয়ে গিয়েছিল। তার মেয়ের নাম রুমা, বয়স ৮ বছর। রহিম কাকা কাঁদতে কাঁদতে আমার কাছে এসেছিলেন। আমি আমার পাথরটা স্পর্শ করে চোখ বন্ধ করলাম। আমার মনে ভেসে উঠল যে রুমা আমাদের পাড়ার পুরাতন পার্কে একটা গাছের নিচে বসে কাঁদছে। সে হারিয়ে গিয়ে ভয় পেয়েছে। আমি রহিম কাকাকে বললাম, চলুন, আমি জানি রুমা কোথায়। আমরা সেই পার্কে গেলাম। সত্যিই রুমা সেখানে ছিল। রহিম কাকা তার মেয়েকে পেয়ে খুশিতে কেঁদে ফেললেন। এভাবে আরও অনেক মানুষকে সাহায্য করেছি। একবার আমাদের পাড়ার করিম ভাইজের ব্যবসায় চুরি হয়েছিল। আমি আমার ক্ষমতা দিয়ে খুঁজে বের করেছিলাম যে তার নিজের কর্মচারীই চুরি করেছে। কিন্তু আমি সেই কর্মচারীকে শাস্তি দিতে বলিনি, বরং তার সাথে কথা বলে জানতে পারলাম যে তার বাবার চিকিৎসার জন্য টাকার প্রয়োজন ছিল। আমি করিম ভাইকে বললাম তাকে ক্ষমা করে দিতে আর তার বাবার চিকিৎসার খরচ দিতে। এমনিভাবে আমার খ্যাতি চারদিকে ছড়িয়ে গেল। দূর দূরান্ত থেকে মানুষ আমার কাছে আসতে লাগল। কেউ বলতো আমি একজন জ্যোতিষী, কেউ বলতো আমি একজন তান্ত্রিক। কিন্তু আমি জানতাম যে আমার এই ক্ষমতা আসলে সেই রহস্যময় পাথরের কারণে। আমি কখনো কোনো টাকা নিতাম না মানুষের কাছ থেকে, শুধু তাদের সেবা করতাম। একদিন একটা অদ্ভুত ঘটনা ঘটল। আমাদের শহরের একজন বড় ব্যবসায়ী আমার কাছে এসেছিল। তার নাম আলতাফ হোসেন। তিনি বললেন, আমার ব্যবসায় বড় ক্ষতি হচ্ছে। আপনি কি বলতে পারেন কেন? আমি আমার পাথরটা স্পর্শ করে তার মনের কথা পড়তে চেষ্টা করলাম।
কিন্তু অদ্ভুত ব্যাপার, আমি তার মনের কথা পড়তে পারছিলাম না। তার মন যেন একটা কালো অন্ধকারে ঢাকা। আমি তাকে বললাম, দুঃখিত, আমি আপনার সমস্যা বুঝতে পারছি না। তিনি রেগে গিয়ে বললেন, আপনি তাহলে ভুজা। আমি সবাইকে বলে দেবু। তিনি চলে যাওয়ার পর আমি ভাবতে লাগলাম, আমার ক্ষমতা কেন কাজ করল না? সেই রাতে আমি স্বপ্নে আবার মহেশ বাবাকে দেখলাম। তিনি বললেন, মিতালি, তুমি একটা মন্দ আত্মার সম্মুখীন হয়েছ। সেই ব্যবসায়ী আসলে একজন কালো জাদুকর। সে তোমার ক্ষমতা কেড়ে নিতে চায়। আমি ভয় পেয়ে গেলাম। মহেশ বাবা বললেন, চিন্তা করো না। তুমি যদি সাবধান থাকো তাহলে সে তোমার কিছু করতে পারবে না। কিন্তু তুমি যদি লোভে পড় তাহলে বিপদগু। পরের দিন সেই আলতাফ হোসেন আবার এসেছিল। এবার তিনি অনেক টাকার একটা ব্যাগ নিয়ে এসেছিলেন। তিনি বললেন, এই টাকা আপনার। শুধু আমার একটা কাজ করে দিন। আমি জিজ্ঞেস করলাম, কি কাজ? তিনি বললেন, আমার একজন শত্রু আছে। তাকে শাস্তি দেওয়ার উপায় বলে দিন। আমি বুঝতে পারলাম যে তিনি আমাকে দিয়ে মন্দ কাজ করাতে চান। আমি বললাম, আমি কারো ক্ষতি করার উপায় বলি না। আমি শুধু মানুষের ভালোর জন্য কাজ করি। তিনি রেগে গিয়ে বললেন, তাহলে আপনি আমার শত্রু। তিনি চলে গেলেন। কিন্তু সেই রাত থেকেই আমাদের বাড়িতে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু হল। রাতে অদ্ভুত আওয়াজ হতো। কখনো কখনো জিনিসপত্র এমনিতেই পড়ে যেত। আমি বুঝতে পারলাম যে আলতাফ হোসেন আমাদের উপর কোনো কালো জাদু করেছে। আমি আমার পাথরটা ধরে মহেশ বাবার কাছে সাহায্য চাইলাম। মহেশ বাবা আমার স্বপ্নে এসে বললেন, তুমি আমার পুরাতন গুপ্ত কক্ষে যাও। সেখানে একটা সাদা পাউডার আছে। সেটা দিয়ে তোমার বাড়ির চারপাশে একটা বৃত্ত আঁক। তাহলে কালো জাদু কাজ করবে না। পরের দিন আমি সেই কক্ষে গিয়ে সাদা পাউডারটা নিয়ে এলাম। আমাদের বাড়ির চারপাশে একটা বৃত্ত এঁকে দিলাম। সাথে সাথেই সব অদ্ভুত ঘটনা বন্ধ হয়ে গেল। কিন্তু আলতাফ হোসেন হাল ছাড়ল না। কয়েকদিন পর সে আমার বিরুদ্ধে পুলিশে মামলা করল। বলল যে আমি মানুষকে ঠকিয়ে টাকা নিই। আমি ভয় পেয়ে গেলাম। কিন্তু আমাদের পাড়ার সব মানুষ আমার পক্ষে সাক্ষী দিল। তারা বলল যে আমি কখনো কোনো টাকা নিই না, শুধু সেবা করি। পুলিশ তদন্ত করে দেখল যে আলতাফ হোসেনের অভিযোগ মিথ্যা। বরং তার বিরুদ্ধেই কালো জাদু করার অভিযোগ উঠল। শেষ পর্যন্ত তাকেই গ্রেফতার করা হল। এরপর থেকে আমি আরও সাবধান হয়ে কাজ করতে লাগলাম। আমি বুঝতে পারলাম যে এই বিশেষ ক্ষমতার সাথে অনেক দায়িত্বও আছে। কিছুদিন পর আরেকটা বড় ঘটনা ঘটল। আমাদের শহরে একটা ছোট মেয়ে অপহৃত হয়েছিল। মেয়েটার বাবা-মা পুলিশে খবর দিয়েছিল কিন্তু কোনো হদিস পাওয়া যাচ্ছিল না। সেই বাবা-মা আমার কাছে এসেছিল। তারা কাঁদতে কাঁদতে বলল, আপু, আমাদের মেয়ে ঋতিকা কোথায় আছে বলতে পারবেন? আমি আমার পাথরটা স্পর্শ করে চোখ বন্ধ করলাম। আমার মনে একটা অন্ধকার জায়গার ছবি ভেসে উঠল। একটা পুরাতন গোডাউনের মতো জায়গা। সেখানে ছোট্ট ঋতিকা আটকে আছে। আমি সেই বাবা-মাকে বললাম, আপনারা পুলিশকে বলুন যে শহরের পুরাতন গোডাউন এলাকায় খোঁজ করতে। তারা পুলিশকে বলল আর পুলিশ সেখানে অভিযান চালাল। সত্যিই সেই গোডাউনে ঋতিকাকে পাওয়া গেল। অপহরণকারীদেরও গ্রেফতার করা হল। ঋতিকার বাবা-মা আমাকে ধন্যবাদ জানাতে এসেছিল। এভাবে আমি অনেক মানুষকে সাহায্য করেছি। আমার এই ক্ষমতার কথা এখন দূর দূরান্তে ছড়িয়ে গেছে। কিন্তু আমি কখনো অহংকার করি না। আমি জানি এটা আমার নিজের ক্ষমতা নয়, এটা সেই রহস্যময় পাথরের কারণে। আজও আমি মানুষের সেবা করে যাচ্ছি। রাহুল এখন ইউনিভার্সিটি শেষ করে চাকরি করছে। তানিয়াও ভালো ছাত্রী হয়েছে। আমার স্বামী রবিউল আমার কাজে সবসময় সাহায্য করে। আমাদের পরিবার এখন খুব সুখে আছে। কিন্তু সেই অদ্ভুত অভিজ্ঞতার কথা আমি কখনো ভুলতে পারব না। প্রেমের দেবী ক্যামিলার মূর্তি, তান্ত্রিক মহেশ বাবার আত্মা, আর সেই রহস্যময় পাথর, এসব কিছু আমার জীবনকে সম্পূর্ণ বদলে দিয়েছে। কখনো কখনো আমি ভাবি, এই ঘটনাগুলো কি সত্যিই ঘটেছিল নাকি আমার কল্পনা? কিন্তু যখন আমি আমার গলার সেই লাল পাথরটা দেখি, তখন বুঝতে পারি যে সব কিছুই সত্যি। আমার এই অভিজ্ঞতা থেকে আমি শিখেছি যে জীবনে অনেক রহস্য আছে যেগুলো আমরা বুঝতে পারি না। কিন্তু যদি আমরা সেই রহস্যের শক্তি ভালো কাজে ব্যবহার করি, তাহলে অনেক মানুষের উপকার করতে পারি। আজও যখন কেউ আমার কাছে সাহায্যের জন্য আসে, আমি আমার সাধ্যমতো তাদের সেবা করি। কারণ আমি বিশ্বাস করি যে আমাদের এই জীবনের উদ্দেশ্য হচ্ছে একে অপরের সেবা করা। এই হল আমার জীবনের সবচেয়ে অবিশ্বাস্য অভিজ্ঞতার কাহিনী। আমি জানি অনেকে হয়তো বিশ্বাস করবে না, কিন্তু আমার কাছে এই প্রতিটি ঘটনা সত্যি।
আর এই অভিজ্ঞতা আমাকে শিখিয়েছে যে প্রেম আর সেবার চেয়ে বড় কোনো শক্তি এই পৃথিবীতে নেই। আমার এই গল্প শুনে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আরও এমন রোমাঞ্চকর গল্প শোনার জন্য আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।